আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। এসসিকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি বুশরা রহমান। আজকে আমি তোমাদেরকে এস এম সুলতান পার্টের সিন প্যাসেজ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, গত ক্লাসে আমরা পড়েছিলাম এস এম সুলতান সম্পর্কে। আজকে আমরা এস এম সুলতানের সিন প্যাসেজ নিয়ে আলোচনা করব। দেখো, আমি তোমাদেরকে আগে বলেছি আমরা স্কয়ার কোম্পানির স্কয়ার বইটা ফলো করি সবাই। তো তোমাদের সবাই নিশ্চয়ই এই বইটি রয়েছে। সবাই 152 পৃষ্ঠায় দেখো একটি সিন প্যাসেজ রয়েছে এস এম সুলতানের। শুরুতেই দেখো এস এম সুলতানের একটি সিন প্যাসেজে এস এম সুলতানের প্যাসেজটা, এই যে বইয়ে যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা সম্পূর্ণ তোমাদেরকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমাদেরকে যেভাবে আসবে আমাদেরকে প্রথমে এটা ভালো করে রিডিংটা পড়ে নিতে হবে। তো চলো দেখো, read the text and answer the questions নং 1, 2, 3 and 4। পাঠ্যাংশটুকু পড়ো এবং 1, 2, 3, 4 নং প্রশ্নের উত্তর দাও। আমরা সিন প্যাসেজ কিভাবে আনসার করব বা কিভাবে আমাদের আসে আমরা কিন্তু সবাই সেটা জানি। দেখো, এস এম সুলতান is a famous painter of our country. He was born in Norail in 1923. His family didn't have a lot of money. Sultan went to school for 5 years, but then he went to work with his father. As a child, Sultan loved to draw. He drew pictures of buildings and other things. He wanted to study at Kolkata Art College, but his family didn't have the money. In 1938, he got the money and he went to the Kolkata Art College. He stayed there for 3 years and then he left. He traveled around Asia and Europe and painted rivers, trees and villages and its people. Then he came back to Bangladesh. He painted pictures of the farmers and fishermen of Bangladesh. People around the world know about Sultan and his paintings. He exhibited his paintings along with the famous painters Pablo Picasso and Salvador Dali. Sultan loved children. He established Nandankanan and Shishu Sorgo for children. Here they could get some education and learn painting. Every year there is a Sultan Mela in Norail. He died in 1994 at a hospital in Jashore. দেখো, আমি তোমাদেরকে রিডিংটা গত ক্লাসে অর্থ সহ বুঝিয়ে দিয়েছিলাম। আজকে আমরা প্রথমে রিডিংটা পড়লাম, কারণ এখান থেকে আমাকে 1, 2, 3 এবং 4 নং প্রশ্নের আনসার করতে হবে। আমরা জানি সিন প্যাসেজের শুরুতেই কি থাকে, ফিল ইন দ্য গ্যাপস থাকে অথবা ম্যাচিং থাকে। দুইটা থেকে যে কোনো একটা আসে, তবে বেশিরভাগ সময় কি ম্যাচিংটা আসার সম্ভাবনা থাকে। দেখো, এখানে 1 নম্বরে লিখেছে ম্যাচ দ্য ওয়ার্ডস অফ দ্য কলাম এ উইথ দেয়ার মিনিং দ্যাট ইজ মেনশন ইন দ্য টেক্সট ইন দ্য কলাম বি। অর্থাৎ এ কলামের শব্দগুলোকে বি কলামের উল্লেখিত অর্থের সঙ্গে মিলাও। বি কলামে অতিরিক্ত দুটি উত্তর দেওয়া আছে। দেখো, কলাম এ তে 5টি দেওয়া থাকে আমরা সবাই জানি, এবং কলাম বি তে কয়টি দেওয়া থাকে? 7টি দেওয়া থাকবে, বা 6টি অথবা 5টি। ঠিক আছে, বেশিরভাগ সময় 7টি দেওয়া থাকে। তাহলে এখন আমরা কিভাবে লিখবো আমরা সবাই পারি। তারপর আমি তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। দেখো, আনসার দ্য কোয়েশ্চন নং 1 লিখে এই পাশে লিখবে হচ্ছে কলাম এ, আর এই পাশে হচ্ছে কলাম বি। ঠিক আছে, তারপর দেখো এই পাশে যেগুলো রয়েছে তোমরা সবাই যেভাবে আছে প্রশ্নে সেভাবেই লিখে দিবে। দেখো, আমি এখানে লিখে দিচ্ছি তোমাদেরকে একটি ফেমাস, বি নাম্বার হচ্ছে স্টে, সি নাম্বার ট্রাভেল, ডি নাম্বার হচ্ছে এক্সিবিট এবং ই নাম্বার হচ্ছে এস্টাবলিশ। এখন আমাদেরকে প্রথমে এগুলো অর্থ জানতে হবে, তাই না? আমরা সবাই এগুলো অর্থ জানি। ফেমাস অর্থ হচ্ছে বিখ্যাত, স্টে অর্থ হচ্ছে কি অবস্থান করলো, ট্রাভেল ভ্রমণ করা, এক্সিবিট প্রদর্শন, এবং এস্টাবলিশ হচ্ছে প্রতিষ্ঠা করা। ঠিক আছে,
এখন তোমাকে দেখতে হবে বি কলামে এগুলোর সাথে কোনগুলো মিলে, অর্থাৎ অর্থ অনুসারে কোনগুলো মিলে। দেখো এখানে তোমার অর্থ সহ দেওয়া আছে, তোমার পরীক্ষায় কিন্তু অর্থ সহ তোমাকে দেয়া থাকবে না, ঠিক আছে? তাহলে আমাকে প্রথমে শব্দের অর্থ জানতে হবে, তাই না? শব্দের অর্থ জানলে আমরা খুব ভালো করে আনসার করতে পারবো। এবার দেখো কলাম বি তে আমরা কি লিখবো? ফেমাস, এই নাম্বারে কি আছে? ফেমাস। ফেমাস অর্থ বিখ্যাত। তাহলে এখানে খুঁজে বের করো, দেখো কোনটাতে বিখ্যাত বোঝায় বা সুপরিচিত বোঝায়। দেখো আমরা এখানে পাচ্ছি হচ্ছে নোটেড। নোটের অর্থ কি? সুপরিচিত বা বিখ্যাত। এখন নোটেড এখানে কলাম বি তে যে আছে হচ্ছে 3 নম্বরে। আমি তোমাদেরকে বলবো এই নংগুলো অবশ্যই লিখে দিবে, ঠিক আছে? দিলে এটা সুন্দর দেখায়। তাহলে নোটেড, ঠিক আছে? তাহলে এভাবে যেভাবে লিখে দিচ্ছি তোমরা এভাবে লিখবে। স্টে অর্থ কি? অবস্থান করা। তাহলে বি কলামে স্টে সাথে মিলে কোন ওয়ার্ডটি? দেখো টু লাস্ট। টু লাস্ট অর্থ কি? অবস্থান করা। তাহলে এখানে টু লাস্ট কত নঙে দেওয়া আছে? দেখো 6 নঙে। তাহলে কি হবে? টু লাস্ট। এভাবে তোমরা কলাম এ কলাম বি আসলে এভাবে লিখে যাবে, বুঝতে পেরেছো? এবারে আসি হচ্ছে অরে, অর্থাৎ তোমার ফিল ইন দা গ্যাপসে। দেখো এখানে ফিল ইন দা গ্যাপসে কিন্তু উইথ ক্লু দেয়া আছে, অর্থাৎ কিছু ক্লু দেয়া আছে। এখানে লিখেছে দেখো, ফিল ইন দা গ্যাপস উইথ দা বেস্ট ওয়ার্ড ফ্রম দা বক্স, ফাইন্ড দ্য ইনফরমেশন ইন দা টেক্সট, দেয়ার আর এক্সট্রা ওয়ার্ডস হুইচ ইউ নিড নট ইউজ। বলেছে এখানে বক্সের ভিতরে উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো, পাঠ্যাংশ থেকে তথ্য নাও। এখানে অতিরিক্ত শব্দ দেওয়া আছে যেগুলো তোমার ব্যবহারের প্রয়োজন নেই। দেখো এখানে 8টি দেওয়া আছে না, তা আর ফিল ইন দ্য গ্যাপস দেওয়া আছে হচ্ছে 5টি, তাহলে তোমাকে এক্সট্রা হলো 3টি, তাই না? এগুলো দিয়েছে যেন তুমি খুঁজে খুঁজে বের করে লিখো। দেখো এই নাম্বার দেওয়া আছে এস এম সুলতান ওয়াজ এ ড্যাশ পেইন্টার। তাহলে এটা আমরা সিন প্যাসেজটাতে পেয়েছি কি? এস এম সুলতান ওয়াজ এ ফেমাস পেইন্টার। দেখো কিভাবে, প্রথম লাইনটা দেখো, এস এম সুলতান ইজ এ ফেমাস পেইন্টার অফ আওয়ার কান্ট্রি। এভাবে সরাসরি অনেক সময় থাকে, আবার অনেক সময় একটু ঘুরিয়েও দেয়। দেখো এস এম সুলতান ওয়াজ এ ড্যাশ পেইন্টার, তাহলে এটা কি হবে? ফেমাস পেইন্টার। তাহলে এখন আমরা লিখবো কিভাবে? দেখো ফিল ইন দ্য গ্যাপ যেভাবে আসে, যদি তোমাকে অর কখনো উল্লেখ করা থাকে কোথাও, তাহলে তোমাকে আনসার দ্য কোয়েশ্চন নং 1 লিখে অর কথাটা উল্লেখ করতে হবে। কথা বুঝতে পেরেছো? যদি দেখো যে ম্যাচিংও চলে এসেছে, আবার কলামেও চলে এসেছে, এক্ষেত্রে তুমি কলাম না দিয়ে ম্যাচিং দিতে চাচ্ছ, তাহলে সেক্ষেত্রে তোমাকে কি দিতে হবে? ফিল ইন দ্য গ্যাপস দিতে চাচ্ছ এবং ফিল ইন দ্য গ্যাপস তোমার অরে দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে তুমি অবশ্যই অর কথাটা উল্লেখ করে রাখবে। তাহলে দেখো এখানে যেহেতু আমি অর কথাটা অরের কাজ করছি, তাহলে সেখানে আমি অর কথাটা উল্লেখ করলাম। দেখো এই নাম্বারে কি? এস এম সুলতান was a dash painter। তো দেখো এখানে এস এম সুলতান ওয়াজ এ ড্যাশ পেইন্টার, এখানে কি হবে আমরা বুঝতে পারছি, এখানে ফেমাস হবে। এখন তোমাকে দেখতে হবে যে ফেমাস কথাটা এই ক্লুতে দেয়া আছে কিনা। যদি ফেমাস কথাটা না দিয়ে নোটেড দিত, তাহলে কিন্তু নোটের অর্থও কি বিখ্যাত, ফেমাস অর্থও বিখ্যাত। তাহলে আমাকে অর্থ তো আমি জানি, কিন্তু আমাকে যে ক্লুগুলো দিয়ে দিবে সেই ক্লু থেকে বের করতে হবে। তাহলে এখানে যেহেতু ফেমাস দেওয়া আছে, তাহলে এখানে আমার নোটেড লিখলে হবে না, তাহলে এখানে আমাকে ফেমাস লিখতে হবে। আর সহজেই আমরা পাচ্ছি কি? প্যাসেজে পাচ্ছি সরাসরি আমরা ফেমাস পাচ্ছি। তাহলে এভাবে আমরা লিখে যাব, বুঝতে পেরেছো? এরপরে আসো বি নং এ। দেখো হি ড্যাশ এট কলকাতা আর্ট কলেজ। তোমাদের একটু প্রশ্ন মনে হতে পারে যে আমরা যে এই বইয়ে প্যাসেজটা পড়েছি, এখানে কলকাতা বানানটা যেভাবে লিখেছে বইয়ে আমাদেরকে CALCUTTA লিখেছে, দুটোই কিন্তু হবে, অর্থাৎ দুটোই একই কথা, ঠিক আছে? তবে আমি বলবো যেভাবে তোমার প্রশ্নে দেয়া থাকবে সেভাবেই তুমি আনসার করবে। দেখো হি ড্যাশ এট কলকাতা আর্ট কলেজ, তিনি কলকাতা আর্ট কলেজে ড্যাশ করেছেন, তাহলে কি করেছেন? স্টাডি করেছেন। কলকাতা আর্ট কলেজে তিনি কি করেছেন? স্টাডি করেছেন, অর্থাৎ পড়াশোনা করেছেন। তাহলে এখানে কি হবে? স্টাডিড। দেখো এখানে স্টাডিড কথাটা উল্লেখ আছে, তাহলে এখানে আমাকে স্টাডিড লিখতে হবে, স্টাডি লিখলে কিন্তু হবে না। সি নাম্বার দেখো নন্দনকানন ইজ ড্যাশ বাই সুলতান।
নন্দনকানন ইজ ড্যাশ বাই সুলতান। আমরা প্যাসেজে পড়েছি তিনি শিশুদের জন্য নন্দনকানন এবং শিশু স্বর্গ প্রতিষ্ঠা করেছিলেন, তাই না? প্রতিষ্ঠা করেছিলেন না? তাহলে এস্টাবলিশড, তাহলে দেখো এখানে কি হবে, এস্টাবলিশড হবে, অর্থাৎ প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে নন্দনকানন ইজ এস্টাবলিশড বাই সুলতান। নন্দনকানন কি সুলতানের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল বা প্রতিষ্ঠিত হয়েছে। ডি নাম্বার দেখো, দেয়ার ইজ এ সুলতান ড্যাশ ইন নড়াইল এভরি ইয়ার। সুলতান দেয়ার ইজ এ সুলতান ড্যাশ ইন নড়াইল এভরি ইয়ার। প্রত্যেক বছর নড়াইলে কি হয়? সুলতান মেলা হয়। দেখো এখানে মেলা কথাটা উল্লেখ আছে, মেলা ওয়ার্ডটা উল্লেখ আছে, তাহলে এখানে আমার ওয়ার্ডটা কি বসাতে হবে? মেলা বসাতে হবে। ই নাম্বার দেখো, সুলতান ডাইড ইন ড্যাশ। সুলতান মৃত্যুবরণ করেন। সুলতান কখন মৃত্যুবরণ করেন? ইন 1994, তাই না? তাহলে দেখো এখানে সুলতান ডাইড ইন, এখানে তোমার ইনের পরে দিয়েছে, ইন কথাটার পরে ড্যাশ দিয়েছে। আমরা জানি সালের আগে ইন বসে, তাই না? তাহলে ইনের পরে এখানে ড্যাশ দিয়েছে। যখন আমি আনসার লিখবো তখন 1994 এর শুধুমাত্র গ্যাপসটা দিব, ইনের আগে কিন্তু দিব না, কারণ এখানে ইনটা আমাকে আগে দিয়ে দিয়েছে, তাই না? আর যদি ইন না দিত, অর্থাৎ শুধুমাত্র যদি সুলতান ডাইড দিত, তাহলে সেক্ষেত্রে আমাকে ফুল গ্যাপসটা দিতে হতো, অর্থাৎ ইন 1994 এ ফুল গ্যাপসটা আমাকে দিতে হতো। কথা বুঝতে পেরেছো? এরপরে আসো হচ্ছে 2 নম্বরে। 2 নম্বরে কি আমরা জানি? 2 নম্বরে থাকে হচ্ছে ট্রু ফলস। রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। অর্থাৎ বিবৃতি সঠিক হলে ট্রু লিখো, অর্থাৎ TRUE সম্পূর্ণটা লিখো, আর ফলস হলে অর্থাৎ ইনকারেক্ট স্টেটমেন্ট হলে ফলস লিখো, অর্থাৎ FALSE সম্পূর্ণটা লিখতে হবে। তাহলে তোমাকে প্রথমে উঠিয়ে লিখতে হবে, তাই না? আমরা জানি সম্পূর্ণটা আমাদেরকে উঠিয়ে তারপর আনসারটা করতে হয়। দেখো এটা হচ্ছে আনসার দ্য কোয়েশ্চন নং 2। এ নম্বরে দেখো, এ নম্বরে কি দেয়া আছে? SM সুলতান ড্রিউ পিকচার্স। SM সুলতান চিত্র অঙ্কন করতেন। SM সুলতান ড্রিউ পিকচার্স। দেখো এখানে SM সুলতান ড্রিউ পিকচার্স অর্থটা পরে আমরা কি বুঝতে পারছি? SM সুলতান কি ছবি আঁকতেন। তাহলে আমরা পড়েছি কি প্যাসেজে, SM সুলতান ইজ এ ফেমাস পেইন্টার অফ আওয়ার কান্ট্রি। আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছি পেইন্টার অর্থ হচ্ছে কি যিনি ছবি আঁকেন, অর্থাৎ চিত্রশিল্পী। তাহলে চিত্রশিল্পীরা কি করে? আঁকাআঁকি করে না? তাহলে ড্রিউ, SM সুলতান ড্রিউ পিকচার্স, SM সুলতান ছবি আঁকতেন। তাহলে যারা ছবি আঁকে তাদেরকে আমরা কি বলি? চিত্রশিল্পী। কি পাচ্ছি? SM সুলতান ড্রিউ পিকচার্স, SM সুলতান কি ছবি আঁকতেন। তাহলে এটা কি হবে? ট্রু না ফলস? এটা ট্রু হবে। তাহলে ডিরেকশন আমাকে কি দিয়েছে? ট্রু সম্পূর্ণটা লিখতে হবে, তাই আমরা এখানে সম্পূর্ণটা লিখেছি। বুঝতে পেরেছো? এভাবে প্রত্যেকটি সেন্টেন্স দেখো। SM সুলতান কন্টিনিউড হিজ স্টাডিজ ফর লং ইন স্কুল। এটা কি আমরা অর্থ পড়ে বুঝতে পারছি সুলতান দীর্ঘদিন স্কুলে পড়াশোনা করেছেন। সুলতান কি দীর্ঘদিন স্কুলে পড়াশোনা করেছিল? করেনি। তাহলে এটা কি হবে? ফলস হবে। এরপরে দেখো সি নাম্বার, হি কামস টু এ পুয়ার ফ্যামিলি। তিনি গরিব ঘর থেকে এসেছেন। এটা কি ট্রু? তাহলে এখানে আমরা ট্রু লিখব। ডি নাম্বার দেখো, হি ট্রাভেলড ওনলি কলকাতা। তিনি শুধুমাত্র কলকাতা ভ্রমণ করেন। শুধুমাত্র কলকাতা ভ্রমণ করেছিলেন, তাহলে এটা হবে ফলস। ই নাম্বার দেখো, হিজ ফেম ওয়াজ অনলি ইন এশিয়া। তার পরিচিত শুধু এশিয়াতেই ছিল। পরিচিত শুধু এশিয়াতে ছিল না, ইন দ্য ওয়ার্ল্ড পুরো সারা বিশ্বে, তাই না? তাহলে এটা ফলস। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট সুলতানস ফ্যামিলি। প্যাসেজে সুলতানের পরিবার সম্পর্কে জানিয়েছে। তুমি দেখো পরে এখানে কি আমরা সুলতানের পরিবার সম্পর্কে জেনেছি? আমরা SM সুলতানের নিজ সম্পর্কে জেনেছি, তাই না? তাহলে এটা কি হবে? ফলস হবে। তাহলে এখন তোমাকে এভাবেও আসতে পারে, আবার অনেক সময় তোমাকে এটা ঘুরিয়েও দিতে পারে, অর্থাৎ যেটা ট্রু সেটা ফলস করে দিতে পারে, যেটা ফলস সেটা ট্রু করে দিতে পারে। তাহলে এখানে আমাকে এভাবে পড়তে হবে যেন যেভাবে আসুক না কেন আমরা যেন পারি। ঠিক আছে? এবারে আসো 3 নম্বরে। 3 নম্বরে থাকে হচ্ছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চনস। দেখো, আনসার দ্য ফলোইং কোয়েশ্চনস ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস। এক বা একাধিক বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। শুরুতেই বলে রাখি প্রশ্ন কিন্তু অবশ্যই ভার্বের দিকটা লক্ষ্য রাখবে সবাই। এই নম্বরে দেখো কি লিখেছে, হোয়েন ওয়াজ সুলতান বোর্ন অ্যান্ড হোয়ার। সুলতান কখন জন্মগ্রহণ করেছিল এবং কোথায়। ঠিক আছে? দেখো এটা দুটি বাক্যে তুমি লিখবে, কারণ প্রশ্নটা তোমাকে দুটি বাক্যে আলাদা আলাদা করে দিয়েছে। আবার তুমি এভাবেও লিখতে পারো, সুলতান
ওয়াজ বোর্ন ইন নড়াইল ইন 1923, এভাবে লিখলেও কিন্তু হয়ে যাবে, যেভাবে লিখো না কেন, অর্থাৎ প্রশ্নের উত্তরটা সুন্দর করে লিখলেই হলো। বি নাম্বার দেখো, হোয়াই ডিড হি লিভ স্কুল, তিনি স্কুল কেন ত্যাগ করেছিলেন বা ছেড়ে দিয়েছিলেন। LEAVE, লিভ অর্থ হচ্ছে ত্যাগ করা। রাইট ইন 2 সেন্টেন্সেস, সেটা দুটি বাক্যে লিখো। এক্ষেত্রে তুমি 1 নাম্বার 2 নাম্বার দিয়েও লিখতে পারো, আবার সরাসরি তুমি বি নাম্বার প্রশ্ন উত্তর না, বি নাম্বার প্রশ্ন লিখে সরাসরি ভাবে তুমি দুইটা বাক্যে লিখে ফেলতে পারো, দুই ভাবেই হবে। সি নাম্বার দেখো, মেনশন 2 ওয়ার্ল্ড ফেমাস পেইন্টার্স নোটেড ইন দ্য টেক্সট। দেখো পাঠ্যাংশে উল্লেখিত দুইজন বিশ্ববিখ্যাত চিত্রশিল্পীর নাম লিখো। দেখো আমরা যে প্যাসেজটা পড়েছি SM সুলতানের প্যাসেজে SM সুলতান ছাড়াও কিন্তু আমরা আরো দুজন ব্যক্তির নাম পেয়েছি, অর্থাৎ দুজন চিত্রশিল্পীর নাম পেয়েছি। কারা ছিল? পাবলো পিকাসো এবং সালভাদর ডালি, তাই না? সালভাদর ডালি ছিল। তাহলে দুজনেই কি বিখ্যাত চিত্রশিল্পী, অর্থাৎ ফেমাস পেইন্টার। তাহলে এই দুজনের নাম আমরা এখানে লিখব। তারপর দেখো ডি নাম্বারে, নেম 2 কন্টিনেন্টস দ্যাট সুলতান ভিজিটেড, সুলতান ভ্রমণ করেছে এমন দুটি মহাদেশের নাম লিখো, এশিয়া এবং ইউরোপ। এটা কিন্তু তোমরা 1 এবং 2 নাম্বার দিয়ে এমনিতেই কিন্তু আমাদের লিখতে হবে। ই নাম্বার দেখো, হোয়াট ওয়াজ হিজ থিংকিং অ্যাবাউট চিলড্রেন, তিনি শিশুদের সম্পর্কে কি চিন্তা ভাবনা করেছিলেন বা তার কি চিন্তা ভাবনা ছিল। রাইট ইন 2 সেন্টেন্সেস, দুটি বাক্যে লিখো। এফ নাম্বার দেখো, রাইট 3 সেন্টেন্সেস অ্যাবাউট SM সুলতান, SM সুলতান সম্পর্কে 3টি বাক্য লিখো। তাহলে এই ক্ষেত্রে প্যাসেজ থেকে যে কোনো 3টি বাক্য লিখলে কিন্তু আমার হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আসো হচ্ছে 4 নম্বরে, রাইট অ্যাট লিস্ট 5 সেন্টেন্সেস অ্যাবাউট পেইন্টিংস, দ্য ফলোইং কোয়েশ্চেনস উইল হেল্প ইউ। অর্থাৎ পেইন্টিংস সম্পর্কে তোমাকে শর্ট কম্পোজিশন লিখতে বলেছে, কমপক্ষে 5 বাক্যে, এবং এখানে 5টি প্রশ্ন তোমাকে দিয়ে দিয়েছে। তাহলে তোমরা কি করবে, আমরা কিন্তু বলেছি, আমি তোমাকে গত ক্লাসগুলোতে আলোচনা করে বলেছি এবং তোমাদেরকে সবসময় আমি কথাগুলো বলেছি। তাহলে 4 নাম্বার আনসার আমরা কি লিখবো? প্রথমেই লিখবো আনসন 4, এবং এখানে আমাকে পেইন্টিং সম্পর্কে লিখতে বলেছে, অর্থাৎ চিত্রকর্ম সম্পর্কে। তাহলে আমার হেডিংটা এভাবে হবে, ঠিক আছে। হেডিংটা লিখে এখানে তোমাকে প্রশ্ন দিল না 1 থেকে 5 পর্যন্ত, ABCDE, তুমি ABCDE এর প্রশ্নের উত্তরগুলো এভাবে লিখে যাবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কেন লিখবে, কারণ হচ্ছে তোমার যখন তোমাকে লিখতে বলবে ABCD এই আনসারগুলো লিখে যাবে। কারণ অনেক সময় দেখা যায় যে প্রশ্নগুলো আমাদেরকে এমন ভাবে দেওয়া থাকে যে সরাসরি প্যাসেজ থেকে প্রশ্ন করে ফেলে। তাহলে সরাসরি প্যাসেজ থেকে প্রশ্ন করলে কিন্তু আমাদের এগুলো আনসার করতে হয়। এর জন্য আমরা এই প্রশ্ন যে যা যা চাইবে সেগুলোর আনসার আমরা দিব, ঠিক আছে। তাহলে তোমাদের পড়া থাকলে হচ্ছে, সবাই একটু ডায়েরিতে পড়া লিখো। পড়া থাকলো হচ্ছে ইউনিট 34 রিভিশন করবে, অর্থাৎ অর্থ সহ ভালো করে পড়বে আবারও, এবং স্কয়ার গাইডের স্কয়ার বইয়ের 152-153 পৃষ্ঠার সিন প্যাসেজ 1 to 4, অর্থাৎ 1 থেকে 4 নং শিখা ও 157 পৃষ্ঠার 1 to 3 নং HW। দেখো এখানে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, ইউনিট 34 সম্পূর্ণ রিভিশন করবে, অর্থাৎ SM সুলতানের যে রিডিংটা সবাই খুব ভালো করে অর্থ সহ ভালো করে বুঝে বুঝে পড়বে, ঠিক আছে। এবং স্কয়ার বইয়ের 152-53 পৃষ্ঠা যেটা আমরা আজকে পড়েছি সিন প্যাসেজ 1 থেকে 4 নং, সেটা কিন্তু সবাই ভালো করে বাসায় পড়বে। এবং 157 পৃষ্ঠায় দেখো, তোমার স্কয়ার বইয়ের 157 পৃষ্ঠায় 1, 2, 3 নং এ একটি ম্যাচিং রয়েছে, তারপর হচ্ছে WH কোশ্চেন রয়েছে এবং রিরেঞ্জ রয়েছে। আমরা WH কোশ্চেন নিয়ে আলোচনা করেছি, রিরেঞ্জ নিয়ে আলোচনা করেছি। তোমরা এটা পারবে। এই 3টা জিনিস শুধুমাত্র এই 3টা জিনিস কিন্তু HW করবে, আর বাকি সবগুলো পড়া থাকবে। বুঝতে পেরেছো? তো আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকো, পরবর্তী ক্লাস আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।